মহাকাশ জয়ের উৎসব চলছে, চারদিকে শাক বাজছে, ঢাক পেটছে, কিন্তু এই চোখ ধাঁধানো উৎসবের আড়ালে আসল সত্যিটা কি? আমাদের মহাকাশ গবেষণার ভিতটাই কি আজ ভেতরে ভেতরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে? এক দুজন নয়, 17-18 জন নয়, গত কয়েক মাসে দেশের গর্বের প্রতিষ্ঠান ইসরো থেকে ইস্তফা দিয়েছেন 120 জন প্রথম সারির বিজ্ঞানী। চন্দ্রযান থেকে গগনযান, যারা আমাদের মহাকাশ স্বপ্নের আসল কারিগর, তারা আজ দলে দলে মহাকাশ গবেষণা কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন। কিন্তু কেন? কারণটা কি শুধুই কম বেতন আর আমলাতন্ত্রের গুমোট দম বন্ধ করা পরিবেশ, নাকি এর পেছনে কাজ করছে অন্য কোনো সুনিপুণ নীল নকশা? আজ কোনো ফাঁপা আবেগের জায়গা নেই। ইসরোর অন্দরের এই একের পর এক বিপর্যয় আর নীতি পরিবর্তনের যে ধরন, তা থেকে কিন্তু একটা আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। ইসরোকেও কি তবে শেষমেশ আর একটা বিএসএনএল এ পরিণত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল? ঠিক যেভাবে একটা জাদ্রেল সরকারি সংস্থাকে ধুকিয়ে ধুকিয়ে মৃত্যুসজ্জায় শুয়ে তার সাজানো পরিকাঠামো তুলে দেওয়া হয়েছিল কোনো এক বিশেষ ঘনিষ্ঠ শেঠজির পকেটে। ইসরো শ্রেষ্ঠ প্রযুক্তি, আমাদের পরম নির্ভরযোগ্য পিএসএলভির হ্রাসও কি তবে তলে তলে সেই ক্রোনি ক্যাপিটালিস্টদের হাতেই সঁপে দেওয়ার চক্রান্ত চলছে? সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কোথায় জানেন? বিজ্ঞান নিয়ে কথা বলার যোগ্যতা যাদের নেই, রামায়ণ মহাভারতের রূপক আর গোমূত্রের অবৈজ্ঞানিক তত্ত্বে যাদের জ্ঞান সীমাবদ্ধ, তাদের মগজে দেশের 120 জন বিশ্বমানের বিজ্ঞানীর এই গণ ইস্তফা বিন্দু মাত্র রেখাপাত করছে না। তারা ব্যস্ত নিয়ম করার বাহাদুরি দেখাতে, গেটে তালা ঝুরিয়ে মেধা বন্দি করার মরিচিকায়। চোখ মেলুন, আজ যদি আমরা চুপ থাকি তবে 2030 সালের মধ্যে ইসরো শুধুই ইতিহাসের এক কঙ্কালসার ছায়ায় পরিণত হবে। মেকে দেশপ্রেমের বেলুন ফুটো করে আজ কঠিন সত্যটাকে সামনে আনার পালা। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ী। আমরা এই যাবৎ কত রকমের বিপর্যয় দেখেছি বলুন তো? অর্থনৈতিক মন্দা দেখেছি, সামাজিক ভাঙন দেখেছি, সাংস্কৃতিক অবক্ষয় দেখেছি, আইনি সংকট দেখেছি, ধর্মীয় বিপর্যয়ও দেখেছি। কিন্তু এবার আমাদের দরজায় কড়া নাড়ছে এক নতুন ধরনের বিপর্যয়, বৈজ্ঞানিক বিপর্যয়। আমাদের দেশের গর্ব, আমাদের বিজ্ঞানের সবচেয়ে বড় বিজ্ঞাপন, ইসরো এখন এক মারাত্মক সংকটের মুখে। খবরটা ঠিক কি, স্ক্রিনে আগে লক্ষ্য করুন। গত কয়েক মাসে ইসরো থেকে প্রায় 120 জন বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন, 120 জন। আর এরা কিন্তু কোনো সাধারণ স্তরের কর্মী বা শিক্ষানবিশ নন। এদের মধ্যে অনেকেই প্রজেক্ট ডিরেক্টর লেভেলের মাথা। চন্দ্রযান বা গগনযানের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্তরের মেগা প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রতিভারা। ভাবুন একবার, ঘরের লক্ষ্যে যদি চঞ্চল হয় তবে কি আর সংসার বাঁচে? ইসরোর অন্দরে এখন কার্যত বিজ্ঞানীদের দল ছুট হওয়ার যেন এক সুনামি চলছে। অবস্থা এতটাই বেগতিক যে এখন সরকার বাহাদুর নাকি নিয়ম করা করে এই দল বদল আটকানোর চেষ্টা করছে। আমলাতান্ত্রিক জটিলতার বেরি পড়িয়ে বিজ্ঞানীদের আটকে রাখার ফন্দি আটা হচ্ছে। আমাদের কাছে ইসরো কর্তৃপক্ষের সেই সার্কুলারের কপিও রয়েছে, স্ক্রিনে আপনাদের সেটাই দেখাচ্ছি। কিন্তু আসল প্রশ্নটা এখানে, নিয়ম শক্ত করে কি কখনো প্রতিভা ধরে রাখা যায়? আমাদের গ্রাম বাংলার একটা কথা আছে না, জোর করে প্রেম হয় না। বিজ্ঞানীরা তো স্বাধীন চেতনার মানুষ। জোর খাটানো নিয়মের বেড়াজালে বেঁধে কি যাদের চন্দ্রযান বা গগনযান বানানো যাবে? জোর করে কি আর মহাকাশ জয় করা যায়? গবেষণা তো হুকুমের দাস নয়। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সরকারিভাবে ইস্তফা দেওয়া বিজ্ঞানীদের প্রকৃত সংখ্যাটা গোপন রাখলেও ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে। ইসরোর নিজস্ব সূত্র জানাচ্ছে, গত কয়েক মাসেই এই ইস্তফা দেওয়া বিজ্ঞানীদের সংখ্যাটা কম করে 100 থেকে 120 ছুঁয়েছে। আর এই বিপুল সংখ্যক বিজ্ঞানীর হঠাৎ চলে যাওয়াতেই ঘুম উড়েছে মহাকাশ দফতরের। ভেতরে ঢুকে যদি পরিসংখ্যানগুলো একটু তলিয়ে দেখি তবে চোখ কপালে উঠবে। বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকেই নাকি প্রায় 80 জন বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন। আর আমাদের মহাকাশ বিজ্ঞানের জনক বিক্রম সারাভাইয়ের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে চাকরি ছেড়েছেন অন্তত 20 জন বিজ্ঞানী। ভাবুন, যারা দেশের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ কাঁধে নিয়ে এগিয়ে চলেছিলেন, তারাই আজ একে একে পিঠ টান দিচ্ছেন। এই বিজ্ঞানী বিপর্যয় শেষ কোথায়? সরকারকে নিয়ম কড়াকড়ি করার বদলে বিজ্ঞানীদের এই ক্ষোভের আসল কারণটা খতিয়ে দেখবে, নাকি শুধু ওপর ব্যান্ডেজ মেরে দেশের সুরক্ষাকে আরো বড় ঝুঁকির মুখে ঠেলে দেবে? দেখুন, ধোঁয়া যখন উঠছে
তখন আগুন একটা নিশ্চয়ই লেগেছে। ইসরো থেকে এই যে গণহারে বিজ্ঞানীদের চলে যাওয়া, একে কিন্তু কোনো সাধারণ বদলি বা পদত্যাগ ভাবলে মস্ত বড় ভুল করবেন। এদের জায়গায় চট করে কোনো ইন্টার্ন বসিয়ে দেওয়া যায় না। এরা এক একজন প্রতিষ্ঠানের স্তম্ভ। কয়েকটা বড় নাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের LVM-3 প্রজেক্টের প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর ভিক্টর জোসেফ ইস্তফা দিয়েছেন। মহাকাশে দুটি উপগ্রহের সংযোগ বা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, যা ভারতের আগামী মহাকাশ স্টেশনের জন্য অত্যন্ত জরুরি, সেই স্পেড এক্স প্রজেক্টের প্রধান আদিত্য রাধাপল্লী চাকরি ছেড়েছেন। আরো শুনবেন, চন্দ্রযান-3 মিশনের সঙ্গে যুক্ত ছিলেন অত্যন্ত প্রতিভাবান এই তরুণ বিজ্ঞানী। এই আদিত্যকে জানেন? চাঁদের মাটিতে ল্যান্ডিং সফল করতে যিনি 1 লক্ষেরও বেশি পরীক্ষার মাধ্যমে প্রায় 25 টেরাবাইট ডেটা তৈরি করা দলের নেতৃত্ব দিয়েছিলেন। নিজের জীবনের সেরা সময়টা দেশের বিজ্ঞান গবেষণায় উজাড় করে দিয়ে এই প্রতিভারা আজ বিদায় নিচ্ছেন। এর চেয়ে অনুশোচনার কথা আর কি হতে পারে? অথচ ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ টাইমস অফ ইন্ডিয়াকে কি বলছেন? যেন কিছুই ঘটেনি। যেভাবে তিনি বলছেন অনেকেই চাকরি ছাড়েন, এটা যে কোনো সংস্থাতেই স্বাভাবিক। আমরা শুধু গুরুত্বপূর্ণ কাজগুলো যাতে থমকে না যায় সেটা নিশ্চিত করতে চাইছি। কেউ চলে গেলে অন্য কেউ দায়িত্ব নেবে, আমরা পরিস্থিতি সামলে নিচ্ছি। সত্যি কি পরিস্থিতি এতটা স্বাভাবিক, নাকি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে? যে বিজ্ঞানীরা দিনের পর দিন এত শ্রম দিলেন, তারা কি কেবল টাকার লোভে চলে যাচ্ছেন? আসল সত্যিটা হয়তো আরো অনেক বেশি হতাশাজনক। অনেকে বলতে পারেন, ঘুরে ফিরে সব দোষ কেন সরকারের ঘাড়ে ফেলা হয়? কিন্তু ভেবে দেখুন, দেশে বৈজ্ঞানিক মুক্ত চিন্তার পরিবেশ যদি ক্রমাগত কলুষিত হতে থাকে, তবে এই স্বাধীনচেতা বিজ্ঞানীদের মনে তীব্র হতাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক। বড় প্রশ্নটা এখানে, ইস্তফার নিয়ম কড়া করে বিজ্ঞানী আটকানোর এই মরিয়া চেষ্টা কি আসল সমস্যার সমাধান করবে? 2020 সালের নিয়ম অনুযায়ী ক্লাস 1 অফিসার বা বিজ্ঞানীদের প্রজেক্ট ডিরেক্টরি রিলিজ বা VRS দিতে পারতেন। আর এখন 14 জুলাইয়ের নতুন চিঠিতে বলা হচ্ছে যে ক্লাস 1 বা সমমর্যাদার অফিসারদের চাকরি ছাড়তে হলে সরাসরি মন্ত্রকের অনুমতি নিতে হবে। এ তো সেই বন্দুকের নলের মুখে রেখে গবেষণা করানোর চেষ্টা। আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে সরকারের স্ববিরোধিতা একদম নগ্ন হয়ে পড়েছে। একদিকে প্রধানমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে ব্যবসার পথ সুগম করার কথা বলছেন, আর অন্যদিকে দেশের সেরা প্রতিবাদের আমলাতন্ত্রের খাঁচায় বন্দি করার ফন্দি আটছেন। ভাবুন একবার, একটা ছোট সংস্থাতেও যদি একসঙ্গে এত কর্মী চাকরি ছাড়েন, তবে নিয়ম কি বলে বসের উচিত পুরো টিমকে নিয়ে বসা, তাদের সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা। কিন্তু আমাদের দেশের অনর্থ শাস্ত্রীরা কি করলেন? সমস্যার শিকড় না খুঁজে এক ঝটকায় নিয়ম বদলে দিলেন। এখন থেকে ইসরোর বিজ্ঞানীদের ইস্তফা বা স্বেচ্ছা অবসর মঞ্জুর করবে সরাসরি দিল্লির ডিপার্টমেন্ট অফ স্পেস। অর্থাৎ বিজ্ঞানী চাকরি ছাড়বেন হয়তো তিরুবনন্তপুরমে, আর ফাইনাল চালাচালি হবে দিল্লির দরবারে। একেই কি বলে ইজ অফ ডুইং বিজনেস, নাকি কাজের জটিলতা বাড়ানো? আসলে এরা বোঝেই না যে বিজ্ঞান কোনো ফরমান জারি করে হয় না। গবেষণা ডালপালা মেলে মুক্ত চিন্তায়, স্বাধীন প্রশ্ন করার অধিকারে, বুদ্ধিবৃত্তিক সম্মানে আর একটা আস্থার পরিবেশে। একজন বিজ্ঞানী যখন তার সন্তানসম ঐতিহাসিক প্রজেক্ট মাঝপথে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন বুঝতে হবে ভূত শুধু সর্ষের মধ্যে নয়, গোটা ক্ষেত ভূতে ভরে গেছে। গলতটা অনেক গভীরে। সরকার বিজ্ঞানীদের মন বোঝার চেষ্টা না করে কেবল প্রশাসনিক নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। আজকে একটা বাংলা সংবাদপত্র দেখলাম, হেডিং হয়েছে ইসরোয় ইস্তফার ঢল, ব্যবস্থা কেন্দ্রের। এই ব্যবস্থা যে আসলে তালা দিয়ে মেধা বন্ধ করার ফন্দি, সে কথা কেউ লিখছে না। আপনি হয়তো ডিরেক্টরের ক্ষমতা কেড়ে নিয়ে সাময়িকভাবে প্রজেক্টগুলো বাঁচিয়ে নিলেন, কিন্তু বিজ্ঞানীদের মনের টান কি ধরে রাখতে পারবেন? জোর করে কি নতুন উদ্ভাবন সম্ভব? একটা আন্তর্জাতিক মানের বিজ্ঞানী তৈরি করতে দেশের কত সম্পদ আর কত সময় খরচ হয়, সেই হুঁশ কি এই আমলাদের আছে? হ্যাঁ মানছি, বিদেশের লোভনীয় প্যাকেজ বা বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলোর আকাশ ছোঁয়া বেতন একটা সাধারণ কারণ হতেই পারে। ইসরোর ভেতরে বেসরকারি বাণিজ্যিক এয়ার স্পেসের তুলনায় কেরিয়ার গ্রাফের উন্নতি খুব সীমিত। তার উপর রয়েছে জাতীয় প্রজেক্টগুলোর ডেডলাইনের মারাত্মক মানসিক চাপ। আর সবচেয়ে বড় খলনায়ক হলো আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস। বিজ্ঞানীদের স্বাধীনতায় যখন ফাইল সর্বস্ব আমলারা হস্তক্ষেপ করতে শুরু করেন, তখন দমবন্ধ হয়ে আসাটাই স্বাভাবিক। আমাদের দেশের আমলারা হলেন জ্যাক অফ অল, মাস্টার অফ নান, অর্থাৎ সব বিষয়েই নাক গলাবেন,
কিন্তু কোনো বিষয়ে তাদের গভীর দক্ষতা নেই। অথচ এই আমলাতন্ত্রের হাতেই আজ সঁপে দেওয়া হচ্ছে ইসরোর মতো অত্যন্ত জটিল এবং একেবারে মগজের তৈরি করা একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের চাবিকাঠি। একটা অত্যন্ত স্পর্শকাতর মহাকাশ প্রজেক্টের মাঝখানে প্রধান প্রজেক্ট ডিরেক্টর চলে গেলে সেখানে তড়িঘড়ি কোনো ইন্টার্ন বসিয়ে প্রজেক্ট নামিয়ে দেওয়া যায় না। কারণ এই ধরনের জাতীয় মিশন কোনো টেবিল চেয়ার বা ফাইলের খেলা নয়। যিনি শুরু থেকে প্রজেক্টের খুঁটিনাটি নিজের হাতে গড়েছেন তাকেই প্রজেক্টটি শেষ করতে হয়। অথচ সরকার এই চরম সত্যটা স্বীকার করতেই চান না। স্বাধীন কোনো তদন্ত ছাড়া হয়তো একে ধ্রুব সত্য বলে দেওয়া যায় না, কিন্তু ধোঁয়া যখন এত প্রবল তখন ভেতরের আগুনটা কতটা মারাত্মক সেটা বুঝতে কাণ্ডজ্ঞানী যথেষ্ট। ইতিহাস সাক্ষী দেয় বিজ্ঞান বিকশিত হয় এমন মুক্ত পরিবেশে যেখানে প্রতিভারা নিজের তাগিদে থাকতে চান, যেখানে বিজ্ঞানীদের মনে হয় হ্যাঁ এটা আমার প্রতিষ্ঠান, দেশের প্রতি এটা আমার দায়বদ্ধতা। উদ্ভাবন যেখানে ফরফর করে ডানা মেলে, যেখানে মন খুলে প্রশ্ন করা যায়, যেখানে তোষামত নয় যোগ্যতা পুরস্কার পায়, যেখানে বিজ্ঞানীদের কেরানি বানিয়ে রাখার বদলে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। ভাবুন তো, শূন্য হাতে শুরু করে আজ ভারত মহাকাশ গবেষণার কোন চূড়ায় পৌঁছে গেছে। এই অসাধারণ সাফল্যের নেপথ্যে কারা ছিলেন? আমাদের দেশের এই অসামান্য প্রতিভাধর বিজ্ঞানীরাই তো। আজ যদি ভারত মহাকাশ বিজ্ঞানের পরবর্তী প্রজন্মে নেতৃত্ব দিতে চায় তবে প্রথম কাজ হওয়া উচিত বিজ্ঞানীরা কেন চলে যাচ্ছেন তার কারণ খোঁজা। সরকার দরজা বন্ধ করার ফোন দিয়েতে হয়তো ভাবছে তারা কিল্লা ফতে করে ফেলেছে। আবার বলছি, গেট আপনি বন্ধ করতে পারেন, প্রতিভাকে কখনো বন্দি করে রাখা যায় না। বিজ্ঞানীদের যদি এভাবে দলে দলে ঘর ছাড়তে হয় তবে সরকারের উচিত ছিল তাদের অভাব অভিযোগ শোনা, আদর করে কাছে টেনে নেওয়া। তার বদলে তারা কি করলো? চাকরি ছাড়ার প্রক্রিয়াটাকে আরো কঠিন, আরো পেঁচালো করে দিল। এর চেয়ে বড় দেউলিয়াপনা আর কি হতে পারে? মনে রাখবেন, বিজ্ঞানীদের মাটিতে মিশে যাওয়া মনোবল নিয়ে ভারত কোনোদিন মহাকাশ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে না। এবার তবে আসল খেলায় আসি। কেন আমাদের দেশের বিজ্ঞানীরা এভাবে দলে দলে ইস্তফা দিচ্ছেন? এর নেপথ্যে কি কোনো সুনিপুণ ব্লুপ্রিন্ট কাজ করছে? সোজা ভাষায় বললে আমাদের দেশের গর্ব ইসরোকে কি এবার পরবর্তী বিএসএনএল বানানোর খেলা শুরু হয়ে গেল? বিএসএনএল কে যেভাবে ধুকিয়ে ধুকিয়ে শেষ করে বেসরকারি টেলিকম জায়ান্টদের রাস্তা করে দেওয়া হয়েছিল, ইসরোর ভাগ্যও কি সেই পথেই এগোচ্ছে? তথ্য কিন্তু সেই আশঙ্কাই উস্কে দিচ্ছে। দুটো মারাত্মক সরকারি সিদ্ধান্তের কথা শুনুন। প্রথমত, 2015-16 সালের দিকে মহাকাশ ক্ষেত্রে যে লোকাল সোর্সিং এর কড়া নিয়ম ছিল তা কিন্তু আস্তে আস্তে শিথিল করা হয়েছে। আগে স্টারলিংক বা অ্যামাজনের মতন বিদেশি স্যাটেলাইট ইন্টারনেট অপারেটরদের জন্য স্থানীয় স্তরে যন্ত্রাংশ বা প্রযুক্তি কেনা বাধ্যতামূলক ছিল, আর এই লোকাল সোর্সিং এর বড় অংশটাই আসতো ইসরো বা তার সহযোগী দেশীয় স্টার্টআপ গুলো থেকে। কিন্তু সেই নিয়মে ছাড় দিয়ে দেশীয় প্রযুক্তির বাজারকে এক ধাক্কায় খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছে। বিশ্বাস হচ্ছে না? গত 25শে জুন রেডবক্স গ্লোবাল হ্যান্ডেল থেকে পোস্ট করা এই টুইটটা দেখুন। লেখা হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ রিমুভড আ প্রপোজড 20% লোকাল সোর্সিং রিকোয়ারমেন্ট ফর স্যাটেলাইট ইন্টারনেট অপারেটর্স such as Starlink, Eutelsat OneWeb and Amazon Leo। Starlink, Eutelsat OneWeb কিংবা Amazon Leo এর মতো বিশ্ববিখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট অপারেটরদের জন্য প্রস্তাবিত 20% দেশীয় সামগ্রী ব্যবহারের যে বাধ্যবাধকতা ছিল ভারত সরকার তা ফুয়ে উড়িয়ে দিয়েছে। এটা কি দেশের মহাকাশ গবেষণার পিঠে প্রথম ছুরি মারা নয়? দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক তথ্যটি এসেছে বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত রিপোর্টে। এখানে স্পষ্ট বলা হয়েছে ভারত সরকার নাকি তাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সফল রকেট পিএসএলভির প্রযুক্তি বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। বলা হচ্ছে লোকাল স্পেস ইন্ডাস্ট্রি বা দেশীয় বেসরকারি মহাকাশ শিল্পের বিকাশের স্বার্থে এই পদক্ষেপ। এখানেই প্রশ্ন, এই লোকাল ইন্ডাস্ট্রি শিল্পের আসল মালিক কারা? কোন কর্পোরেট হাঙরদের সুবিধা করে দিতে এই তোড়জোড়? ভারতের বাজারে নীতি পরে আসে, কোনো এক বিশেষ শেঠজির কোম্পানি বাজারে আগে লঞ্চ হয়ে যায়। নাম নেওয়ার কি আলাদা করে কোনো প্রয়োজন আছে? ইসরোর বিজ্ঞানীরা বছরের পর বছর ঘাম রক্ত এক করে যে পিএসএলভি বা মহাকাশ প্রযুক্তি গড়ে তুললেন তা প্লেটে সাজিয়ে বেসরকারি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে, আর আমাদের বিজ্ঞানীদের কাজ হবে আমলাদের চোখ রাঙানি সহ্য করে সস্তা শ্রমিকের মতন খাটা। এই অপমানে, এই বঞ্চনায় দেশের সেরা মগজগুলো যদি আজ ইস্তফা দিয়ে চলে যায় তবে তাদের কি দোষ দেওয়া যায়? দোষী তো আসলে সেই পলিসি মেকাররা যারা দেশের সম্পদ বেচে দেওয়ার খেলায় মেতেছে। এই আত্মঘাতী খেলার শেষ কোথায়
আমাদের রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা থাকতো তবে ইসরো নিজেই হতে পারত ভারতের নিজস্ব স্টারলিংক। বিশ্বমঞ্চে বুক বাজিয়ে লড়াই করার ক্ষমতা আমাদের ছিল। আমাদের ইলন মাস্কের দাক্ষিণ্যের কোনো প্রয়োজন ছিল না। দেশের মানুষ কি সত্যি একদিন ইসরো নামে সোনার ডিম পাড়া হাঁসটিকেও হারিয়ে ফেলবে? ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন, কাকে দিয়েছেন রাজার পাঠ? ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।